যদি কোনো নিকট আত্মীয় আসে তা বলে যে খেয়ে এসেছেন না বাসায় গিয়ে খাবেন, মানে অর্থাৎ ব্যক্তিগতভাবে যে বিষয়টা, এটা কিন্তু আসলে রাষ্ট্রের সাথেও এটা করে, তারা এত স্বার্থপর তাদের সুবিধার জন্য। তাই ভারতকে আমাদের গুরুত্ব দেওয়া কোনো বিষয় ঠিক হবে না। আমি কিন্তু পিছপা হইনি, আমরা প্রত্যেকটা জায়গায় আগ্রহের সাথে গেছি এবং সবসময় চেষ্টা করেছি কি করা যায়। এই জন্য আপনার সেইখানে কিন্তু এটা সত্য যে তারা আন্দোলন করার পর এই সমন্বয়কদের মধ্যে অনেক সমস্যা হয়ে গেল। এই কথাটাই আমি একমত যে আল্লাহর নাম লইয়া যদি এই কাজ দেখা মানুষ ভোট দেয় তাদের কর্মকাণ্ড, তাইলে এই এই সারজিৎরা এবং নাহিদরা আমার মনে হয় বাংলাদেশে ভোট পাওয়ারই কথা না। তাই আমি বলতে চাচ্ছি গুজবের কথাটা যেটা বললাম, যে আপনারা জানেন যে বাংলাদেশের ভালো একজন বন্ধু হচ্ছে চায়না। সেই চায়না স্পেশাল বিমান পাঠিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবকে নিবেন, এবং এরকম আমরা শুনেছি। তার চাইতেও বড় কথা, সেই দেশে অনেক সম্মান দিবে তাকে, ইতিমধ্যে সেখানে অনেক প্রচার হচ্ছে। সেইখানে আজকে এটা নিয়েও একটা হতে পারে যে এটা একটু বাধাপ্রাপ্ত হোক, যাতে না যেতে পারে, এরকম একটা হতে পারে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আমেরিকার যুক্তরাষ্ট্রের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওই দেশের যিনি আমাদের এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে আছেন, তিনি আসতেছেন, জোয়েল বি বোয়েলে। উনি এই বাংলাদেশে বোঝায় এসে গেছে, সাথে দেখা করবেন। আচ্ছা, দেখা করবে। এবং উনি আরো টাচ দিয়েছে, সাংবাদিকরা যেটা লিখেছে যে বার্মার সম্পর্কে, বার্মার বাংলাদেশের কতটুকু আছে, বর্ডার আছে, সেখানে কি, এখানে কেন রোহিঙ্গারা আছে, এই সমস্ত বিষয়গুলো ওনারা দেখবে। এটা আমাদের জন্য ভালো বিষয়। কিন্তু আমরা আবার পাশাপাশি চায়নার সাথে আমাদের সম্পর্ক এখন সত্যিকার অর্থে আরো ভালো দরকার, যেহেতু ভারতের কোনো প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্ক ভালো না, তারা সেলফিশ এবং তারা স্বার্থ ছাড়া বুঝে না। এবং আমি বিশেষ করে ভারতে দু একবার গিয়েছি, দুপুরবেলা খাইতে বসলেও যদি কোনো নিকট আত্মীয় আসে তা বলে যে খেয়ে এসেছেন না বাসায় গিয়ে খাবেন, মানে অর্থাৎ ব্যক্তিগতভাবে যে বিষয়টা, এটা কিন্তু আসলে রাষ্ট্রের সাথেও এটা করে, তারা এত স্বার্থপর তাদের সুবিধার জন্য। তাই ভারতকে আমাদের গুরুত্ব দেওয়া কোনো বিষয় ঠিক হবে না। আমি এটা বিএনপির ক্ষেত্রেও মনে করি যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, কিন্তু প্রতিবেশী খারাপ হলে তার সাথে নতজানু বা আমাদের সুযোগ সুবিধা দিয়া সম্পর্ক রাখা যায় না। এই জন্য আমাদের চায়নার সাথে সম্পর্কটা আরো নিবিড় করা উচিত। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথা জানার বোঝার জন্য আগেই যে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, সেই জন্য কিন্তু সার্ক গঠন করেছিলেন, ছোট ছোট রাষ্ট্রগুলো যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি ওরা আমাদের ওদের স্বার্থ নিয়ে কাজ করে তাহলে সেটা আমরা দেখব। এরপর আমাকে এক ভাই, খুব উনি জ্ঞানী ব্যক্তি, বলেছে যে আন্দোলনে তিনটা ছিল, ছাত্র জনতা এবং সেনাবাহিনী। ওনার কথাটা সঠিক না। আন্দোলনে ছিল ছাত্র জনতা, রাজনৈতিক দল, এবং সমর্থন দিয়েছে শেষের দিকে সেনাবাহিনী, যেটা আমাদের জন্য ভালো হয়েছে। এটা হলে মূল কথা। এরপর হচ্ছে যে আপনার ওই যে আমার ভিসি স্যার উনি বলেছে ভাতের হোটেলের কথা, সেখানে আমাদের মোস্তাফিজ সাহেব একটু দিয়েছে। আমি আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমি তো আন্দোলনে ছিলাম। ভাতের হোটেলে আসলে ভাত পোলাও মাংস খাওয়ায়নি, সেখানে তাদেরকে টর্চারও করেছে, সে নমুনা আছে। সেখানে করে খাওয়ানোর পরে তাদের একটা ফর্দ ধরিয়ে দিয়েছে। ফর্দতে ওনারা সেখানে বলেছে যে আমাদের আন্দোলন ছিল কোটা আন্দোলন, সেটা পূরণ হয়েছে, এখন আমরা আন্দোলন করা মানে রাষ্ট্রদ্রোহী কাজ করা। পাশাপাশি পরবর্তীতে যখন মন্ত্রীদের সাথে এসে আলাপ আলোচনা সংলাপ করলো, তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ, টিচারদের সাথে, এখন ভাইরাল পাবেন অনেকগুলো, এবং আমাদের সাথেও কথা বলেছেন। এমনকি এই গণ অধিকার পরিষদের নুরুর সাথে, তারেকের সাথে কথা বলেছেন। এবং ছাত্র যারা অনেক সমন্বয়ক ছিল, যারা হয়তো বিএনপি মাইন্ডেড বা যারা নীতিবান বা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের সাথে উনি ইন্ডিভিজুয়াল কথা বলেছে। দিন রাত মনে করেন 2 ঘন্টা ঘুমাইছে, আমরা জানি। উনি ওর সাথে কথা বলতেই হয়েছে যে এটা করা উচিত, আমাদের তো এক দফা আন্দোলন, আমাদের এক দফা আন্দোলন করতে হবে, শেখ হাসিনার পতন হয়ে যাবে, এই কথা অন্যায় রাখবে না উনি। এরকম কিছু 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 বিষয় দিয়ে আপনার দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মামুন সাহেবের সাথে কথা বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ, এরকম অনেকের সাথে কথা বলে এই আন্দোলনটাকে চাঙ্গা রেখেছে। অবশ্যই ছাত্র জনতার কাছে কেন
যে এদের কাছে মানুষও গ্রহণযোগ্যতা আছে, আবার প্রশাসনের লোকজনও তাদেরকে ছাড় দিতে পারে। তাই আমাদের বলছে যে তোমরা ভিতরে থাকো, কিন্তু আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা, আমরা কিন্তু পিছপা হইনি। আমরা প্রত্যেকটা জায়গায় আগ্রহের সাথে গেছি এবং সবসময় চেষ্টা করেছি কি করা যায়। এই জন্য আপনার সেইখানে কিন্তু এটা সত্য যে তারা আন্দোলন করার পর এই সমন্বয়কদের মধ্যে অনেক সমস্যা হয়ে গিয়ে। আমি একটু শেষ করে দিই। আমাদের শ্রদ্ধাভাজন মোস্তাফিজ ভাই বলেছেন যে ওরা স্বাধীন বাংলাদেশের, ওরা সৈনিক, ওরা অনেক কিছু করেছে। আমি এই কথাটাকে কোনোভাবে মেনে নিতে পারি না। স্বাধীনতা যুদ্ধের যে ভূমিকা, তার মনে করেন 100 ভাগের 1 ভাগের ভূমিকা এই সময় ছিল না। আমরা 14 বছরে তো গুম হয়েছি, খুন হয়েছি, হামলা মামলার শিকার হয়েছি। আপনি এখানে নতুন বাংলাদেশ আপনি বলতে পারেন, স্বাধীনতার সাথে তুলনা করা এটা আমার কাছে কষ্টদায়ক, এটা হতে পারে না। এবং এমনকি ভাষা আন্দোলনের সাথে তুলনা করা যায় না। সেই সময় আপনার সারা, আমি শুনেছি আমার ডক্টর আবু হামিদ লতিফ বুদ্ধিজীবী, তিনি বলেছিলেন যে ভাষা আন্দোলনে যে অল্প শহীদ হলো, সারা বাংলাদেশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল, পাখির ডাক থেমে গিয়েছিল, একটা কাক ডাকলে আমরা অনেক দূর থেকে শুনেছি, এরকম একটা সিচুয়েশন হয়েছিল তখন। অর্থাৎ সেই সময় এটার গুরুত্ব ছিল অনেক বেশি। তাই আমি মনে করি যে এইটা, আর আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে ছাত্ররা আপনার নাহিদের নামে এবং আপনার আসিফ মাহমুদের নামে, আমি আপাকে ভিডিও দেখেছি, আমার কাছে আছে, এই টকশোতে এসে টিভিতে ডাইরেক্ট সাংবাদিকরা বলেছে আমাদের কাছে প্রমাণ আছে একজন বনশ্রীতে তার বাবাকে দিয়ে, পরিবারকে দিয়ে তদবির বাণিজ্য করতেছে, কোটি কোটি টাকা আয় করতেছে, আর একজন মিরপুরে বসে করতেছে, এটা প্রমাণ আছে। এমনকি ইলিয়াস সে বলছে যে আমার কাছে রেকর্ড আছে যে এই আপনার এই দুইজনের কথা বলেছে, আসিফ মাহমুদ এবং নাহিদের কথা, এবং অন্যদের কথাও বলেছে। আমার কথা হচ্ছে যে এই টকশোতে এসে যখন চ্যালেঞ্জ করে, তাইলে তারা মামলা করুক তার বিরুদ্ধে, দরকার হলে সেই ইলিয়াসের নামে মামলা করুক, যে ডকুমেন্টস দেখতে চাই। ইলিয়াস একাধিকবার বলেছে যে আমার কাছে রেকর্ড আছে, অডিও আছে, ভিডিও আছে, আপনাকে দিতে পারবো। এখন মূল কথা হচ্ছে কি যে এই বাংলাদেশের দুর্নীতি অনেক দল, আলহামদুলিল্লাহ এই কথাটাই আমি একমত যে আল্লাহর নাম লইয়া যদি এই কাজ দেখা মানুষ ভোট দেয়, তাদের কর্মকাণ্ড, তাইলে এই এই সারজিৎরা এবং নাহিদরা আমার মনে হয় বাংলাদেশে ভোট পাওয়ারই কথা না। ইতিমধ্যে শুরুতেই যা শুরু করে দিয়েছে, আপনাকে আমি অবাক হয়ে গেছি যে এত বড় লম্বা গাড়ির বহর আমি জীবনে দেখি নাই। এবং আপনাকে আমি আরেকটা কথা বলতে চাই, আমি তো ঘন ঘন প্রতি সপ্তাহে 3 দিন যাই, 4 দিন যাই এলাকায় থাকি, 2 দিন আবার কাজ করার জন্য ঢাকায় আসি। আপনার আমার বাগেরহাট 4 মোরলগঞ্জ শরণখোলায় আমি বহু চেষ্টা করেছি যে এই দলের কি কোনো প্রার্থী আছে কিনা, বা কেউ নির্বাচন করবে কিনা, বা কে আছে, পাইনি। এমনকি বাগেরহাট 4টে আসনও পাইনি। এখন তারা হয়তো বা বলবে যে আমাদের অমুকের সিলেকশন করা আছে। যেমন আমি পরে শুনতে শুনি যে আমাদের বাগেরহাট 4-এ একজনকে দিবে, সেই ছেলেটা ঢাকাতেই থাকে, আমাদের একজন বিএনপি নেতার ছেলে। এখন সে ছেলেকে মোরলগঞ্জে বা শরণখোলায় তার বাবার যে বাড়ি, সে বাড়ির লোকেরা ওকে চিনে কিনা সন্দেহ। অতএব আপনি এইটা নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা নাই। আপনাকে কে কোন একজনের রেফারেন্স দিয়েছেন, তারা বলছে যে সাহস থাকলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসুক। আমি বলি যে বাবা, ছোটটা কেন, বড়টা আসো, আপনার সংসদ নির্বাচন করো, তোমাদের জনপ্রিয়তা হবে, এবং আমরা কখনো সেখানে নির্বাচন হবে ফেয়ার এবং ভালো নির্বাচন হবে, অসুবিধা নাই, আমরা ওয়েলকাম জানাই। কিন্তু তোমরা এখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে কি করতে চাচ্ছ যে 4578টি ইউনিয়ন পরিষদে আগে রাঘব বোয়াল এই আওয়ামী লীগের লোকজন ছিল, তারা এখনো শক্তি নিয়ে বসে আছে। তোমরা সেইভাবে কোনো কিছুই করনি তাদেরকে। সেখানে তারা যখনই নির্বাচন দেওয়া হবে এরা পুনর্বাসন হবে, নতুবা তাদেরকে ঠেকাইতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, নতুবা সকলে মিলামিশা নির্বাচন করলে ওরা আপনার বিভিন্ন লোকের মধ্যে ঢুকে তাদের ভয় ভেঙে যাবে, তাদের লজ্জা ভেঙে যাবে, তারা এই মূলত পুনর্বাসন হবে। তাই এই পুনর্বাসনের কাজটা গোপনীয় ভাবে আপনারা করতে চাচ্ছেন, এটা সঠিক না। জাতীয় নির্বাচনী, এবং সবশেষ কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি, অন্তর্বর্তীকালীন সরকারের কাজটাই হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া। আগের একটা সরকার ভালো মন্দ যা থাকুক সমস্যা ছিল, এখন আবার একটা ভালো সরকার করে দিবে, এইটাই ওনাদের দায়িত্ব। তাই আমি আপনার মাধ্যমে আমাদের স্বনামধন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আবেদন জানাবো যে আপনি ইতিহাস গড়ুন,
আমরা দেখেছিলাম 9 বছরের যানজট বা সবকিছু শেষ করে দিয়েছিল 90 দিনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, সারা বাংলাদেশে নিরপেক্ষ করে দিয়েছিল এই 90 দিনে, এবং একটা ফেয়ার নির্বাচন ছিল, বিশ্বের মধ্যে একটা ভালো নির্বাচন হয়েছিল। আর আপনি সেইখানে 90 দিনের জায়গায় 180 দিন নেন, 180 দিনের জায়গায় আরো নেন, কিন্তু কেন এই আপনি একটা এখনো নিরপেক্ষ করতে পারেন না? সারা বাংলাদেশ এখনো বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এটা একটাই কারণ, আপনি নির্বাচনী রোডম্যাপ দেননি, আপনি বিভিন্ন ধরনের কথা বলেছেন, আপনি সেই ক্ষেত্রে জনগণের কাছেও অনেক বিতর্কিত হয়ে আসছেন, নিরপেক্ষতা হারিয়েছেন মনে হয়। তাই সেখান থেকে আপনি ফিরে আসার জন্য জাতীয় নির্বাচন দিন, এটাই আপনার কাছে সবিনয় আবেদন। আমাদের সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজ ভাই বলেছে যে আজকে মিডিয়া ওয়াকারের পক্ষে কাজ করতেছে এবং ওদের বিপক্ষে কাজ করতেছে। আসলে কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে আমাদের বিপক্ষে কাজ করতেছে, এই নতুন দলের পক্ষে কাজ করতেছে। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, আসিয়া যেদিন ধর্ষিত হয় সেই দিন থেকে তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে, কথা বলেছে, তাদের পাশে আমাদের বিএনপির লোক দাঁড় করে রেখেছে, রবিউল ইসলাম সার্বক্ষণিক ছিল। মৃত্যু হওয়ার পরে তার যে খাটিয়া 3 জন আর্মি পিছনে, সামনে আমাদের সেই রবিউল ধরেছে, অথচ সকল মিডিয়ায় প্রচার করেছে একদিনের জন্য আসিয়াকে এই নাগরিক কমিটির কেউ দেখতে যায়নি, শুধু মারা যাওয়ার পর দেখতে গেছে। সেইখানে সকলে নিউজ করেছে যে এই আসিয়ার মরাদের যে কফিনের মানে খাটটা এই সার্জিদের ঘাড়ে, কি একটা মনে করেন প্রচার, এবং আমাদের বিএনপির কথা কিছু বললই না। এমনকি ওরা হেলিকপ্টার করে সেই জানাজায় চলে গেল, আর আমাদের লোকেরা মোটামুটি গাড়ি করে সেখানে গেল। তাই এটা আসলে আজকে কি হচ্ছে আমরা দেখতেছি যে সাংবাদিকরাও এই নতুন পার্টির, কারণ সরকার যেদিকে থাকবে সেই দিকেই তারা থাকবে। এটা আমার কাছে আপনি উদাহরণ স্বরূপ একটা প্রমাণ সহ আমি দেখাইলাম। ধন্যবাদ।